বাংলাদেশের সেনা বিদ্রোহ এই মুহূর্তে নিউজ রুম থেকে এই বিষয় পর্যালোচনায় যাব। বাংলাদেশ নিয়ে একে একে ছবিটা তো দেখছেন আপনারা। আমরা দুপুর 12টায় জিরো আওয়ারে যে বিষয়টা আপনাদের সামনে হাইলাইট করেছিলাম যে বাংলাদেশে বিপর্যয়টা কোন দিক থেকে আসছে, আর এবার বাংলাদেশের অন্দরে কি চলছে, পরিস্থিতি কোন জায়গায়, সে বিষয়ে একেবারে সরাসরি আলোচনায় আসবো। ঘরে বাইরে জ্বলছে বাংলাদেশ, এক টান টান অবস্থা। যে খবর সামনে আসছে, জলে স্থলে দেশটিকে ঘিরে ফেলেছে ভারত। চট্টগ্রামে উঠছে স্বাধীনতার আওয়াজ। ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে ভয়ে কাঁপছে বাংলাদেশ সেনা। তবে এবার হুঁশিয়ারির সুর বাংলাদেশের চিফ এয়ার মার্শাল, তার গলা থেকে সামনে আসছে। এখন এই একদিকে যখন ঘরে বাইরে প্রবল চাপের কথা বলা হচ্ছে বা যে তথ্য সামনে এসছে তার উপর ভিত্তি বা বিশ্লেষণ করে যারা রাজনৈতিক পর্যবেক্ষকরা রয়েছেন বা যারা এই মুহূর্তে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা রয়েছেন, তারা সম্পূর্ণ বিষয়গুলোকে তারা নিজেদের মতন করে কিন্তু স্পষ্টত বুঝতে পারছেন এবং তারা যখন এলাবোরেটলি সেই জায়গায় পৌঁছবার চেষ্টা করছেন, কথা বলছেন, তখন বিভিন্ন সূত্র মারফত খবর সামনে আসছে। তার মধ্যেই এই খবর এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে নিউজ রুম থেকে সরাসরি আলোচনায় যাওয়ার চেষ্টা করবো। আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছে। সত্যজিৎ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আমরা জিরো আওয়ারে আলোচনা করছিলাম যে কতটা চাপের মুখে রয়েছে বাংলাদেশ। এখন এই পরিস্থিতিতে কি মনে করা হচ্ছে? খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এমন একটা সার্কামস্টেন্স যে মণিময় আমরা অ্যাভয়েড করতে পারি না। এবং আমরা যে তথ্য এই নিউজ রুমের আজকের আমাদের অনুষ্ঠান থেকে জানাচ্ছি যে এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে তা অত্যন্ত উদ্বেগের। প্রথম বিষয়, যখন মণিময় বলবো বাংলাদেশ সেনা এই মুহূর্তে ভয়ে কাঁপছে, কারণ তারা বুঝতে পারছে যে ভারত সেভেন সিস্টার্সের যে কথা আমরা বলি, এই সেভেন সিস্টারের পাশাপাশি যেহেতু চট্টগ্রাম এ স্বাধীনতার আওয়াজ উঠেছে, সেখানকার মানুষ চাইছেন একটা শান্তিপূর্ণ পরিবেশ। এবং যে সেভেন সিস্টার্স তারা ল্যান্ডলক সিচুয়েশনের মধ্যে রয়েছে, কোনো সমুদ্র সীমা নেই, এবং যেহেতু সেখানে হু করে জঙ্গি বাহিনী ঢুকছে, ফলে চট্টগ্রাম নিয়ে ভারত কি হবে, ভারত কোন দিকে যেতে পারে, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ফলে চট্টগ্রাম নিয়ে ভারত অনেক কিছু করতে পারে বলে বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট আসছে। ফলে চট্টগ্রাম যদি কোনোভাবে সেখানকার কোনোভাবে ল্যান্ড লক সিস্টেম থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, সেটা অবাক হওয়ার মতো পরিস্থিতি কিছু নয় আজকের সময় দাঁড়িয়ে। দ্বিতীয় বিষয় হলো যে মুহূর্তে আমরা এই খবর পাচ্ছি মণিময়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ প্রতিবেশী রাষ্ট্র যদি ক্রমশ জঙ্গিবাদী রাষ্ট্র হয়ে ওঠে তাহলে আমাদের জন্য সেটা খুব রিস্কের ব্যাপার। এবং যে তথ্য আসছে যে জেনারেল ওয়াকুরুজ্জামান তিনি এতদিন ধরে চালাচ্ছিলেন, কিন্তু যে ছবি উঠে আসছে যে এর আগে আমরা তথ্য দিয়েছিলাম যে জামাতের সঙ্গে বাংলাদেশের সেনার একটা সংঘাত কার্যত শুরু হয়েই গেছে। এবং সেদেশের যে 28টি অস্ত্রাগার, আমরা যে তথ্য জানাচ্ছি যে সেদেশের বাংলাদেশের 28টি যে অস্ত্রাগার রয়েছে, তার মধ্যে 20টি অস্ত্রাগারের দায়িত্বে বা মাথায় এই মুহূর্তে মাহফুজ আলম, হিজবুত তাহরি এবং জামাতের যারা জঙ্গি শিবিরের লোকজন তারা বসে পড়েছে। খুব অ্যালার্মিং। এবং সেনাবাহিনী এটা বোঝার পর তারা খেপে গেছে। এই খেপার কারণেই সেনাবাহিনী যারা সেনার হয়ে দেশের হয়ে কাজ করতে চান তাদেরকে নির্দিষ্টভাবে কোয়ার্টার গার্ডে নিয়ে আসা হচ্ছে। এবং জেনারেল ওয়াকুরুজ্জামান নির্দিষ্টভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন, তিনি যারা মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশ স্বাধীনতার পক্ষে যে সমস্ত সেনাপ্রধান, সিনিয়র সেনাপ্রধান, তাদেরকে বা ঢাকায় নিয়ে আসা হচ্ছে এবং মূলত কোয়ার্টার গার্ড করা হবে 34 জন সিনিয়র সেনা কর্তাকে বলে সূত্র গোয়েন্দা রিপোর্ট আসছে। তার মধ্যে 23 জন ব্রিগেডিয়ার পদমর্যাদার এবং বাকিরা কর্নেল পদমর্যাদার। তোমাকে বলবো এর পাশাপাশি মণিময়, এটা অ্যালার্মিং যে তথ্য আসছে, যে ছবি আসছে, আগামী 20 ডিসেম্বরের মধ্যে যে সেনাবাহিনীর যে অংশটা এই মুহূর্তে জামাতের সঙ্গে হাত মিলিয়েছে, তারা আগামী 20 ডিসেম্বরের মধ্যে এই সিনিয়র পার্টটাকে একেবারে গ্যারেজ করে দিয়ে পুরোপুরি সেনার দায়িত্ব নেবে হিজবুত এবং নির্দিষ্টভাবে এই জামাতের লোকজন, এবং তাদের কথাতেই বাংলাদেশ সরকার পরিচালিত হবে। এই ছবি দ্রুত উঠে আসছে। মনে আমরা বলবো যে এতদিন পর্যন্ত ভারত চুপ করেছিল, কিন্তু চুপ করে থাকার জায়গা নেই, কারণ বাংলাদেশের তরফে সেদেশের যিনি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, তিনি সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছেন। কারণ বলে রাখবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের হাতে একমাত্র রয়েছে, ভারতের এবং ইসরায়েলের হাতে 5th প্রজন্মের যে এয়ারক্রাফট রয়েছে,
এবং এশিয়ার কোনো চীন বাজার কোনো রাষ্ট্রের হাতেই এই অস্ত্র নেই। কিন্তু বাংলাদেশের মতো 37তম স্থানে থাকা একটি রাষ্ট্র, তারা এই মুহূর্তে পঞ্চম প্রজন্মের 25 বছর বাদে স্বাধীনতার, তারা পঞ্চম প্রজন্মের এয়ারক্রাফট যে কোনোভাবে হোক যে কোনো দেশ থেকে কিনতে চাইছে, সঙ্গে প্রচুর পরিমাণে ক্ষেপণাস্ত্র কেনার পথে উদ্যোগী হচ্ছে। সরাসরি বাংলাদেশের চিফ এয়ার মার্শাল হাসান মাহমুদ খান কার্যত ঘুরিয়ে হুঁশিয়ারি দিয়েছেন ভারতকে বলে অনেকে মনে করছেন। কি বলেছেন বাংলাদেশের চিফ এয়ার মার্শাল গতকালের প্রোগ্রামে, আমরা সেই বক্তব্য দর্শকদের শোনাবো। ধরনের প্রয়োজনে, দেশের যে কোনো ধরনের প্রয়োজনে আমরা সদা প্রস্তুত। 24 ঘন্টা 7 দিন 365 দিন আমরা সবসময় প্রস্তুত থাকি। আমাদের বৈমানিকরা ফাইটার, ট্রান্সপোর্ট এবং হেলিকপ্টার 3 ধরনেরই আমাদের সক্ষমতা আছে। আকাশ থেকে ভূমিতে গোলাবর্ষণ করা ছাড়াও ট্রুপস ইনসারশন। আমাদের দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে আমরা শান্তিকালীন হোক বা যে কোনো প্রয়োজনে হোক, বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রস্তুত আছে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। আমাদের মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট যেটাকে বলা হয়, যে অত্যাধুনিক পঞ্চম প্রজন্ম এখন বলবো বা 4th জেনারেশন প্লাস এয়ারক্রাফটগুলি, এই দিক থেকে আমাদের MiG-29 2000 সালে এসেছিল আর অলমোস্ট প্রায় 25 বছর হয়ে যাচ্ছে। সো আমাদের এই মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফটের দিকে আমাদের এখন নজর। আমরা চাচ্ছি আমাদের বিশ্বের যে কোনো জায়গা থেকেই হোক আমরা অত্যাধুনিক মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট নিয়ে আসবো। এবং এছাড়াও আমাদের এয়ারফোর্সের অন্যান্য ধরনের হেলিকপ্টার, সারফেস টু এয়ার মিসাইল, মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল, এই ধরনের সক্ষমতা বৃদ্ধি করার জন্য আমরা সচেষ্ট আছি। নির্দিষ্টভাবে যে ছবিটা উঠে আসছে তাতে একটা বিষয় পরিষ্কার, যে বাংলাদেশ তার স্বাধীনতার 25 বছর কেটে গেছে, ঠিকঠাকই তো ছিল। হঠাৎ করে এমন কি হলো যে 5th জেনারেশন, যে দেশের নুনান্তে পান্তা ফোরানোর দশা, ব্যবসা বন্ধ, বাংলাদেশের মানুষের নাভিশ্বাস উঠে গেছে, সে দেশের সেনাকে 5th জেনারেশনের এয়ারক্রাফট কিন্তু হচ্ছে কার্যত ঘটি বাটি বেচে বলেই অনেকে মনে করছেন। এমন কি পরিস্থিতি হলো যে এত পরিমাণে ক্ষেপণাস্ত্র থেকে জোগাড় করতে হচ্ছে? তাহলে কোথাও কি ভারতের তরফে যে কোনো ধরনের অ্যাকশন হতে পারে, সেই ভয়ে বাংলাদেশ সেনা কাঁপা শুরু করে দিয়েছে? এই প্রশ্ন অবধারিত বিভিন্ন অংশ থেকে এই প্রশ্ন উঠে আসছে। অন্যদিকে বলে রাখবো যে চট্টগ্রামের ক্ষেত্রে যে ল্যান্ডলক সিচুয়েশন হয়ে রয়েছে, সেই ক্ষেত্রে চট্টগ্রামের মানুষজন প্রত্যেক দিন তারা অশান্তির আগুনে জ্বলছেন, নিপীড়িত হচ্ছেন। চট্টগ্রামের ক্ষেত্রে যেটা গোয়েন্দা রিপোর্ট এসছে, 2টি ডিভিশন রয়েছে বাংলাদেশ সেনার, এবং এই 2টি ডিভিশন মোটামুটি খাগড়াছড়ি এবং রয়েছে কুমিল্লা সেনানিবাস। ইতিমধ্যে সেখান থেকে প্রচুর জামাতের লোকজন সে সমস্ত সেনানিবাসের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে, যে তথ্য আমরা কিছু আগে জানাচ্ছিলাম। যে কারণে জেনারেল ওয়াকিরুজ্জামান তিনি যেটা করেছেন, তিনি 34 জন সিনিয়র অফিসারকে ঢাকায় এনে গ্যারেজ করেছেন, যেটাকে কোয়ার্টার গার্ড বলা হচ্ছে। তার মধ্যে 23 জন ব্রিগেডিয়ার পদমর্যাদার এবং বাকিরা হলেন কর্নেল পদমর্যাদার। এরপর দেশের একে একে সেনানিবাসগুলোর মধ্যে জামাত এবং হিজবুত তাহরির লোকজনের অনুপ্রবেশ ঘটবে এবং সেনার একটা অংশের সমর্থন নিয়ে, তেমনটাই তথ্য গোয়েন্দা রিপোর্টে উঠে আসছে। এবং এ বিষয়ে বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী শামীম সরদার কি বলেছেন, সেই বক্তব্য আমরা দেখাবো। মানে সত্যজিৎ, তুমি যেটা বলছো, মানে এতটা অ্যালার্মিং সিচুয়েশন বাংলাদেশের অন্দরে যে অবস্থা তৈরি হয়ে রয়েছে, মানে একদিকে প্রতিবেশী দেশ বাংলাদেশ, তাদের এই মুহূর্তে ভারতের সঙ্গে এই অবস্থানে যাওয়া, এবং ভারত যে কোনো মুহূর্তে তারা কিন্তু উত্তর দিতে পারে, তারা অপেক্ষা করছে, ওয়েট অ্যান্ড ওয়াচ। কিন্তু এর পর যদি কোনো এদিক থেকে ওদিক হয়, তাহলে ভারত সেক্ষেত্রে কোন স্ট্র্যাটেজি অবলম্বন করতে পারে বলে মনে হচ্ছে? একদমই গুরুত্বপূর্ণ প্রশ্ন মণিময়, যে ভারতের স্ট্র্যাটেজি কি হবে। কারণ ভারত যদি আমরা দেখে নিই, বাংলাদেশের জলভাগের 3টে দিকই আমাদের ওপর দিয়ে, অর্থাৎ বঙ্গোপসাগরের ওপর দিয়ে 3টি পার্ট ভারতের নেতৃত্বে। বঙ্গোপসাগরে শেষ কথা বলে ভারত, এবং ভারত মহাসাগরের বড় একটা পার্টে আমাদের INS বিক্রান্ত এবং বিক্রমাদিত্য এরাই ডমিনেট করে। এবং দ্বিতীয় কথা, বাংলাদেশের এয়ার ফোর্স বলতে কিচ্ছু নেই, কতগুলো বুড়ো MiG-29 তারা রেখেছে, যে কারণে বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে তারা ফেস করছে যে তাদের কিছু করা প্রয়োজন, থ্রেট মনে করছে ভারতকে। এবং ভারতের তরফে যেভাবে স্থল সীমান্তকে সিল করে দেওয়া হয়েছে, এবং জল সীমান্তে ভারতের INS বিক্রমাদিত্য এবং অন্যান্য যে নির্দিষ্টভাবে যে নৌবাহিনীর জাহাজগুলো রয়েছে তাদের মুভমেন্ট শুরু হয়েছে। উল্টো দিকে মংলা পোর্ট, তার ঠিক বিপরীতে ভুবনেশ্বরে আমরা সেনাবাহিনীর যে মহড়া দেখতে শুরু করেছি, এতে
কার্যত ভূত দেখা শুরু করেছে বাংলাদেশ, যে কারণে বাংলাদেশ যেন তেন প্রকারেরও তাদের যারা মুক্তিযোদ্ধাকামী সেনা, যারা ভারতের অনেকটা পক্ষেও ছিলেন, তাদেরকে গ্যারেজ করে একটা কট্টরবাদী পরিস্থিতি তৈরি করতে চাইছে। এবং যে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের চিফ এয়ার মার্শাল কার্যত ঘুরিয়ে, কারণ 5th জেনারেশনের এয়ারক্রাফট এই মুহূর্তে ইসরায়েল এবং ভারতের হাতে রয়েছে। সেই চিফ এয়ার মার্শাল যারা বলেছেন 5th প্রজন্মের এয়ারক্রাফট নিয়ে কার্যত ভারতকে চমকানোর হুঁশিয়ারি তিনি দিতে চেয়েছেন বলেই একটা বড় অংশ মনে করছে মণিময়। অর্থাৎ মানে এমন একটা সিচুয়েশন এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত মানে তাৎপর্যপূর্ণ এই কারণে, কারণ এর মধ্যে পাকিস্তানের ইনভলভমেন্টটা, যেটা গোয়েন্দা সূত্রে আমরা বারবার খবর পাচ্ছি। অর্থাৎ এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এখন ঘরের ভেতরেই প্রবল একটা উন্মাদনা বাংলাদেশের ভেতরেই। আমি সত্যজিৎ আরো বিস্তারিত তোমার কাছ থেকে তথ্য নেব, তবে তার আগে আমাকে একটা বিরতি নিতে হবে। একটা ছোট্ট সংক্ষিপ্ত বিরতির সময় হয়েছে, দ্রুত ফিরছি বিরতির পর। সঙ্গে থাকবেন, কোথাও যাবে। রিভাইটাল দিন তো। এই মাল্টিভিটামিনটা নিন, 20% সস্তা। এতে ভিটামিন ডি আর B12 আছে না তো? আর ন্যাচারাল জিনসিং। তাহলে গুলি দেবেন না, রিভাইটাল দিন। শুধু রিভাইটালই দেয় 30% বেশি এনার্জি 30 দিনের মধ্যে। রিভাইটাল, ক্লান্তি গন, এনার্জি অন। গন্ধ, রং ও খাঁটি ঝাঁজ এভরিডে রান্নার আপন স্বাদ। Everyday Spices, 100% taste. Everyday Spices, best. ব্র্যান্ডেড গানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী, ইয়োর হিয়ারিং এইড স্পেশালিস্ট। যোগাযোগ করুন 9830074043। শ্রবণী। Sister Nivedita University, Kolkata. For higher education and research, reinvent yourself. খবর হারাচ্ছে তার পাঁচ। ভরসা আমরা, দিনের এমন 5টি খবর যা বদলে দেবে আপনাদের নজর। খবরের ব্যাখ্যা এখানে অন্যভাবে। আগুনের আঁচে খবরের ঝাঁজ। দেখুন 5টার 5। ফিরেলাম বিরতির পর। দেখুন, অ্যাডভোকেট শামীম সর্দার, তার মন্তব্যটা খুব ইম্পর্টেন্ট, যেটা সত্যজিৎ বলছিল আমাদের চিফ রিপোর্টার। আমরা আলোচনা করছি ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে। আমরা একবার তথ্যটা শুনিয়ে রাখি, বক্তব্যটা শুনিয়ে রাখি, আলোচনা করতে আরো সুবিধা হবে, আপনাদের বুঝতেও সুবিধা হবে। শুনুন সেই বক্তব্য। Jack Olive Oil Body Oil. কবিতার মতো ত্বক, জাগায় মনে নতুন সুর। সেনা সদস্যদেরকে মোদির সন্তান বলা হচ্ছে, হাসিনার প্রেতাত্মা বলা হচ্ছে, ফ্যাসিবাদী বলা হচ্ছে। এই সমস্ত বিষয় শুনতে শুনতে সেনাবাহিনীর সাধারণ সদস্যদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারা চাচ্ছে এই সমস্ত লোক যারা সেনা সদস্যদেরকে বিভিন্ন মন্দ কথা বলছে, বিভিন্ন রকম আজেবাজে কথা শোনাচ্ছে, তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করতে। কিন্তু তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা সরকারের অনুগামী এবং ইতিমধ্যে যারা জামাত বিএনপির সমর্থিত বলে এতদিন পরিচিত ছিল, তারা অধিষ্ঠিত হওয়ার পর তারা এই সমস্ত বিষয়ে অ্যাকশন নিতে চায় না। যার কারণে সাধারণ সেনা সদস্যরা যখন মাঠ পর্যায়ে কাজ করছে, তখন মাঠ পর্যায়ে কাজ করার সময় অনেকে মান অপমান সহ্য করে নীরবে মুখ বুজে সহ্য করছে, কিন্তু সেটা মনে হচ্ছে না যে খুব বেশি দিন সহ্য করবে। এটা সত্যজিৎ, অ্যাডভোকেটের বক্তব্যটা তো শোনালাম, খুব ইম্পর্টেন্ট এই জায়গায় তার এই বক্তব্য। মানে ঘরের ভেতরে যে অবস্থান এই মুহূর্তে চলছে, মানে যে বিদ্বেষটা এই মুহূর্তে ঝরে পড়ছে, সাধারণ মানুষ ভালো নেই। তারা আমাদের ভারতের মাটিতে এসে, পশ্চিমবাংলার মাটিতে এসে বলছেন, তারা তাদের এই জায়গায় বক্তব্য খুব সুস্পষ্টভাবে তারা বলে দিচ্ছেন। একদম একদম, এটা তো কোনো আমাদের ভারতীয় মিডিয়ার তৈরি করা ছবি নয়, একদমই। এটা সেদেশের যিনি সিনিয়র অ্যাডভোকেট, তিনি পরিষ্কারভাবে বলছেন যে কিভাবে সেনা বিদ্রোহের মুখে দাঁড়িয়ে আছে গোটা বাংলাদেশ। এবং দুটো বিষয় বলবো এই মুহূর্তে বলার প্রয়োজন, যে ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের এই যে প্রতিশোধ স্পৃহা নিয়ে রিপোর্ট জমা পড়েছে, রাষ্ট্রপুঞ্জের 17তম ইস্যু হিসাবে এই মোহাম্মদ ইউনূস সরকারের যে অপদার্থতা তা গৃহীত হয়েছে। রাষ্ট্রপুঞ্জ কড়া নজর রাখছে, তারা শান্তি বাহিনী পাঠাবে কিনা বাংলাদেশে, বাংলাদেশ সেনাকে নিষ্ক্রিয় করে তা তো আমরা বলতে পারবো না, রাষ্ট্রপুঞ্জ সিদ্ধান্ত নেবে। এবং পাশাপাশি বাংলাদেশের যে গোপন নীল ছক তা সামনে এসছে, কারণ এই চলতি বছরেই পাকিস্তানের যারা নির্দিষ্টভাবে মিসাইল এক্সপার্ট, তারা বাংলাদেশের গাজীপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে যাবেন। সেখানে একটা ব্যালিস্টিক মিসাইল ফ্যাক্টরি তৈরি করার পরিকল্পনা করছে পাকিস্তান। অর্থাৎ বাংলাদেশ কার্যত পূর্ব পাকিস্তানে পরিণত হচ্ছে, একটা কট্টরবাদী, একটা মৌলবাদী দেশে ক্রমশ পরিণত হচ্ছে, যা ভারতের ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক বিষয়। প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আমরা যেমন রাস্তায় বেরোই, বাড়ির থেকে বিপদকে বুঝে অন্য রাস্তা নিই, তেমনি প্রতিবেশী দেশ যদি বিপদগামী হয়, তাহলে আমাদের সতর্ক হতে হবে, আমাদের আক্রমণাত্মক হওয়া প্রয়োজন বলে একটা বড় অংশ মনে করেন। এবং
পাকিস্তানের কাছ থেকে শাহিন 1 এবং বাবর ক্রুজ মিসাইল, একটা ব্যালিস্টিক, আরেকটি হলো নির্দিষ্টভাবে যেটা জল থেকে উৎক্ষেপণ করা হয়, নেভি থেকে উৎক্ষেপণ করা হয়, সেই ধরনের মিসাইল। ফলে ভারতবর্ষের যতগুলো নৌ শহর রয়েছে এবং একই সঙ্গে ভারতবর্ষের যে গুরুত্বপূর্ণ জনপদগুলো আছে সেগুলোকে ক্ষেপণাস্ত্রের আওতায় আনতে চাইছে বাংলাদেশ। কি এমন কারণ ঘটে গেল? এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো যে পঞ্চম প্রজন্মের এয়ারক্রাফট নিয়ে আসার অর্থই হলো অত্যন্ত দ্রুত, শব্দের থেকে অন্তত 16 থেকে 17 গুণ বেশি ক্ষমতা সম্পন্ন হয় এই 5th জেনারেশনের যে এয়ারক্রাফট, যেটা ইসরায়েল লেবাননে পাঠিয়েছিল বা ইরানের দিকে পাঠিয়েছিল, সেই এয়ারক্রাফট বাংলাদেশ কিনছে। ভাবতে হবে যাদের নুনান্তে পান্তা ফুরোয়, যারা প্রত্যেক দিন তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য ভারত থেকে আমদানি করে, সেটা বছরে প্রায় 13 থেকে 15 বিলিয়ন ডলারের আশেপাশেই হয়, যাদের প্রত্যেকটি প্রোডাক্টস ভারত থেকে যায়, তারা পঞ্চম প্রজন্মের এয়ারক্রাফট কিনতে কেন বাধ্য হচ্ছে? তাহলে কি জেনারেল চিফ এয়ার মার্শাল কার্যত ভারতকে হুঁশিয়ারি দিলেন? এবং সেই হুঁশিয়ারির পরে ভারতের তরফে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তারও একটি বক্তব্য রয়েছে ভারতের সমরাস্ত্র নিয়ে বা ভারতের যে নির্দিষ্টভাবে ভারতের ক্ষমতা তিনি জানিয়েছিলেন। রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী, সেই বক্তব্য আমরা দর্শকদের শোনানোর চেষ্টা করব। हम लोगों को युद्ध के लिए तत्पर रहना चाहिए, तैयार रहना चाहिए। हम लोगों को युद्ध के लिए तत्पर रहना चाहिए, तैयार रहना चाहिए। নির্দিষ্টভাবে রাজনাথ সিং বলেছেন যে ভারত রেডি আছে, ভারত প্রস্তুতি আছে। ভারতের ক্ষেত্রে ব্যাপার নেই যে ভারতকে এদেশ ওদেশ বা জাপান থেকে ঋণ নিয়ে বুড়ো সাবমেরিন কিনতে হবে, জাপানের ফেলে দেওয়া এয়ারক্রাফট কিনে এনে দেশকে সজ্জিত করতে হবে। অর্থাৎ যে চুক্তি জাপানের সঙ্গে বাংলাদেশ করতে চাইছে, তাতে একটা বুড়ো সাবমেরিন আর কিছু বুড়ো এয়ারক্রাফট তারা পেতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতের কাছে 5th জেনারেশনের এয়ারক্রাফট আছে। ভারতের শিলিগুড়িতে বসানো রয়েছে S-400, অর্থাৎ ঢাকা থেকে সামান্যতম নড়াচড়া করলে S-400-এর 100 কিলোমিটারের যে রেডিয়েশন বা তার যে রাডার রয়েছে তা 2 মিনিটে নিষ্ক্রিয় করতে পারবে। এবং যেটা আমরা বলছি হোয়াইট সোয়ান, যেটা জানুয়ারির মধ্যে ভারত হাতে পেতে চলেছে। ভ্লাদিমির পুতিন ভারতে আসছেন এবং রাজনাথ সিং রাশিয়া যাচ্ছেন কিছুদিনের মধ্যেই। এই হোয়াইট সোয়ান যে কার্পেট বোম্বিং এয়ারক্রাফট স্পেশালি রাশিয়া ব্যবহার করেছে ইউক্রেনে, সেটা যদি আমরা কলকাতা থেকে উড়িয়ে দিই তাহলে 2 ঘন্টার মধ্যে এন্টার বাংলাদেশ কাবু হয়ে যাবে, একেবারে ভারতের বগলের তলায় চলে আসবে। তো এরকম একটা অবস্থায় বাংলাদেশের সেনা প্রধানদের, সেদেশের সেনা মধ্যে যে বিদ্রোহ শুরু হয়েছে, মুক্তিযোদ্ধাকামী সেনাদের তারা গ্যারেজ করছে, কোয়ার্টার গার্ডে নিয়ে আসছে, এবং অন্যদিকে যারা রাজাকার বা পাকিস্তানপন্থী তাদেরকে নিয়ে আসছে ফোর ফ্রন্টে। এবং যেটা খুব অ্যালার্মিং ভারতের ক্ষেত্র, গোয়েন্দা রিপোর্ট আসছে, তাতে 28টার মধ্যে 20টা অস্ত্রাগারের দখল নিয়েছে এই জামাত আর হিজবুত তাহরির যে শিবির। যেই কারণে বাংলাদেশের বা যে নির্দিষ্ট যে ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সেনা কার্যত বিদ্রোহ করেছে, যেটা হতে পারে না। সেনা একটা ডিসিপ্লিন ফোর্স, সেখানে এই হিজবুত জামাতের মতো ইনডিসিপ্লিন জঙ্গি সংগঠনের প্রবেশ সেনাদের মনোবল ভেঙে দেবে, যা মানতে নারাজ এই দুর্বল মোহাম্মদ ইউনুস, যিনি পদ্মাপাড়ে ইলিশ খেতে খেতে অনেক স্বপ্নই দেখেছিলেন। তবে 20শে জানুয়ারি ট্রাম্প শপথ গ্রহণের পর মোহাম্মদ ইউনুসের এই সরকারের আয়ু কতদিন থাকে, এবং ক্রমশ যেভাবে মনিময় আমরা দেখছি যে ভারত পুরো জলসীমা দিয়ে ঘিরে ফেলছে বাংলাদেশকে। এবং চট্টগ্রাম, আমরা জানি না চট্টগ্রাম 8 সিস্টার হতে চলেছে কিনা, কারণ যদি চট্টগ্রাম যে কোনোভাবে ভারতের সঙ্গে তাদের অন্তর্ভুক্তি চায়, যদি আন্তর্জাতিক মহল তাতে শিলমোহর দিয়েই দেয়, তাতে ভারতবর্ষের একটা আমরা সমুদ্র তট ওখান থেকে পেয়ে যাব। দ্বিতীয়ত আমাদের 7 সিস্টারের সঙ্গে কমিউনিকেশন বেড়ে যাবে। আমাদের চিকেন নেকের আয়তন 25 কিলোমিটার থেকে অনেক বেড়ে যাবে। ফলে ভারতবর্ষের আয়তন বাড়তে চলেছে কিনা আমরা তো এই মুহূর্তে বলতে পারবো না, আন্তর্জাতিক অনেকগুলো বিষয় রয়েছে সঙ্গে জড়িয়ে। তবে চট্টগ্রামের মানুষ তাই চাইছেন বলেই বিভিন্ন রিপোর্ট সামনে আসছে যে, এবং তার পাশাপাশি মনিময় যে বাংলাদেশ এখন এই মুহূর্তে বাংলাদেশ সেনা ভয়ে থরথর করে কাঁপছে, যেমনভাবে পাকিস্তান কেঁপেছিল যখন ভারতনাম তার নির্দিষ্টভাবে এয়ারক্রাফট নিয়ে গেছিলেন এবং পাকিস্তানকে কাঁপিয়ে দিয়ে এসেছিলেন। সার্জিক্যাল স্ট্রাইক মনে থাকবে আপনাদের, সত্যজিৎ এটা বলছে একদম। ফলে তখন ইমরান খানকে সে দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে হয়েছিল নতজানু হয়ে যে আমরা এই ভারতীয় সেনাকে বা সেনাকর্তাকে বা পাইলটকে ছাড়তে বাধ্য হচ্ছি,
ভারত এতটাই প্রভাবশালী, কোনো ভুল করলে চলবে না বাংলাদেশ নেহাতি শিশু দেশ সমরাস্ত্রে, ফলে তারা একটা আগুন নিয়ে খেলা করছে বলে বিভিন্ন অংশ মনে করছে। ফলে এই মুহূর্তে ভারতের বিশাল সেনা সমাবেশ রয়েছে, জলসীমাকে আমরা ঘিরছি বা ঘেরা হচ্ছে, একই সঙ্গে আমাদের নজরদারির মধ্যে ওদের সবকটি নৌবন্দর এবং ওদের সমস্ত এয়ারবেস রয়েছে। ফলে সেটা বুঝেই নির্দিষ্টভাবে বাংলাদেশের এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে আমরাও প্রস্তুত। তো ভারতের সঙ্গে যুদ্ধ যদি ওরা করতেই চান, ভারত তো থেমে থাকতে পারেন না, কারণ প্রতিরক্ষা মন্ত্রী বলেই দিয়েছেন যে আমরা প্রস্তুত আছি। মনিময়, মানে খুব স্বাভাবিক, যদি কেউই চায় না যুদ্ধ হোক একটা দেশে, যুদ্ধ মানে ব্যাপক ক্ষতি, সাধারণ মানুষের ক্ষতি, কিন্তু কেউ যদি আস্ফালন দেখায় তাহলে তার প্রত্যুত্তর দেওয়া ডেফিনেটলি জরুরি। এবং যে আস্ফালনটা এই মুহূর্তে চলছে এবং যেভাবে একে একে আমরা বাংলাদেশের ছবিগুলো দেখতে পাচ্ছি, তাহলে এখন এই জায়গায় আমেরিকা একটা বড় ভূমিকা। এবং আমার প্রশ্ন যে পাকিস্তানি মদত পাচ্ছে কোথা থেকে বাংলাদেশকে নাড়িয়ে ভারতের মধ্যে একটা এই অবস্থান তৈরি করে দেওয়া? গুরুত্বপূর্ণ প্রশ্ন মনিময়, কারণ পাকিস্তান জানে যে তাদের ভিক্ষে করে দেশ চলে। বিভিন্ন যে বিদেশি ব্যাংক এবং বিভিন্ন দেশ যদি তাদের অর্থ সাহায্য না করে তাহলে পাকিস্তানের রুটি জুটবে না সাধারণ মানুষের। এবং যদি ট্র্যাডিশনাল ওয়ার শুরু হয়, পাকিস্তানের গোলাবারুদের যে মজুদ তা ভীষণ কম, যেহেতু তাদের আন্তর্জাতিক অর্থভাণ্ডারের অর্থের সঞ্চয় খুব কমে গেছে। ফলে পাকিস্তান তাদের সঞ্চিত অর্থ, যেগুলো ট্র্যাডিশনাল ওয়েপেন্স আমরা বলে থাকি, সেগুলো ঘুর পথে নির্দিষ্টভাবে তারা জলপথে বা সমুদ্র পথে, যেখান থেকে আমরা কদিন আগেই নিউক্লিয়ার যে মিসাইল পরীক্ষা করলাম, বুঝিয়ে দিলাম যে এটা আমাদের লক্ষ্যের মধ্যে আছে, সেখান থেকে বাংলাদেশে পাঠাচ্ছে এই বিপুল পরিমাণ অস্ত্র, তাদের কিছু ব্যবহৃত ক্ষেপণাস্ত্র, যেগুলোকে বাংলাদেশে পাঠালে, যেহেতু বাংলাদেশের এখনো পর্যন্ত অর্থনৈতিক পরিস্থিতিটা মোটামুটিভাবে চলছে দিন আনে দিন খাইভাবে, ফলে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে সেই অস্ত্র সেনার হাত থেকে, অর্থাৎ যেহেতু বাংলাদেশের যারা সিনিয়র অফিসার তারা এই মতামতে, পাকিস্তানের এই মতে সম্মত হয়নি, তারা বাংলাদেশের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, ফলে তাদেরকে গ্যারেজ করে দিয়ে একেবারে জুনিয়র অফিসারদের যারা পাকিস্তানপন্থী তাদের হাতে এসে পৌঁছবে এই পাকিস্তানের সমরাস্ত্র। এবং সেখান থেকে জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম এবং হিজবুত তাহরি এই শিবিরের হাতে যাবে এই অস্ত্র। সেখান থেকে ভারতে অনুপ্রবেশ করবে সেই অস্ত্র, ভারতকে রক্তাক্ত করতে। অন্যদিকে ধার দেনা করে কিছু অস্ত্র কিনে ভারতকে চমকানো ধমকানোর পরিকল্পনা নিয়েছিল ইউনূস সরকার। তবে সেটা কতটা বাস্তবায়িত হবে তা তো আকাশ কুসুম স্বপ্ন অনেকেই দেখে থাকেন, বাংলাদেশ দেখছে মনিময়। তবে তা বাস্তবায়নের অপেক্ষায় ভারতও রয়েছে। ভারত প্রস্তুত, ভারত চারদিক থেকে প্রস্তুত, আকাশে প্রস্তুত, আমরা জলে প্রস্তুত, আমরা স্থলেও প্রস্তুত যে বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ কী হয় সেদিকে তাকিয়ে আছি। এনি অ্যাডভেঞ্চার উত্তর পেয়ে যাবে বাংলাদেশ, সেটা বাংলাদেশের পক্ষে হয়তো হিতকর নাও হতে পারে। দেখুন, এতক্ষণের আলোচনায় একটা বিষয় কিন্তু খুব সুস্পষ্টভাবে বলতেই পারি আমরা, কারণ আন্তর্জাতিক যারা বিশেষজ্ঞরা রয়েছেন বা সম্পর্ক নিয়ে যারা কারবারি কাজ করেন, তাদের কাছে কিন্তু একদম সুনির্দিষ্টভাবে মতামত তারাও কিন্তু দিচ্ছেন, ব্যক্ত করছেন। এখন এই পরিস্থিতিকে বদল যদি করতে হয় তাহলে দুটো দেশের মধ্যে সমন্বয়টা খুব জরুরি সত্যজিৎ বলে মনে হয়, কিন্তু সেটা কতটা সুখকর হবে আমরা জানি না। অবস্থান যে জায়গায় যাচ্ছে, আমরা হয়তো আরো দীর্ঘ আলোচনা করতে হবে আমাদেরকে এ নিয়ে। আজকে আমাদের হাতে সময় নেই, সত্যি অসংখ্য ধন্যবাদ। নিউজ রুম থেকে সরাসরি আপনাদের সামনে তুলে ধরলাম আমরা এই তথ্য। আগামী দিন কোন পরিকল্পনা, কোন জায়গায় কারা নিচ্ছে, ভারতই বা কতটা কোনভাবে প্রস্তুত, তার দিকে আমাদের নজর থাকবে। আপাতত এখানে শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাক সিএনএ।